ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017 চলে যাবে। ঢাকা বোর্ড 2017 কত পৃষ্ঠা হয়? ঢাকা বোর্ড 2017 182। ঢাকা বোর্ড 2017 অ্যামোনিয়া শিল্প উৎপাদন বিক্রয়টির নিম্নরূপ দেওয়া হয়েছে। নাইট্রোজেন বিক্রয়টা আমরা দেখি এখানে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, অ্যামোনিয়া আর ডেলেইস দেওয়া হয়েছে। এই ঢাকা বোর্ড 17 পাইছো তোমরা? হ্যাঁ। এবার উদ্দীপকের বিক্রিয়ার কেপি নির্ণয় করো। 18 বোর্ড আছে না ভাই? 18 বোর্ড তো আছে এবারে। মানে 17 বাউনে 17 ঢাকা 17। হ্যাঁ, চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, ঢাকা বোর্ড 2017। এইটাই নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, ডেলে সিদ্ধান্ত পাইছো? ঢাকা বোর্ড 17। হ্যাঁ, দুটো হতে পারে। হ্যাঁ, দুইটা আছে, দুইটা আছে, 1 and 50 ml এটাও আছে। আচ্ছা 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 আচ্ছা, এটা উঠাই নাও, এটা উঠাই নাও। নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, ডেলে সিদ্ধান্ত। এবারে বিক্রিয়ার 1 নম্বরে বলছে উদ্দীপকের বিক্রিয়ার কেপি নির্ণয় করো। উদ্দীপকের বিক্রিয়ার কেপি আমরা জানি সবাই, কেপি কিভাবে নির্ণয় করতে হয়? সবার কি বের করতে হবে আগে? সবার আংশিক চাপ বের করতে হবে বলছিলাম না? আংশিক চাপ কিভাবে বের করতে হয়? সবার নিজের মোল বের করতে হবে, মোট মোল বের করতে হবে, ঠিক আছে? তো আমরা বের করি। শুরুতে কত ছিল? 1 মোল। এর কত ছিল? 3 মোল। এর শুধু করো 0 মোল। বিক্রিয়ার শুরুতে যেহেতু কয় মোল? 1 মোল। বিয়োজন করবো কত আলফা? 1 আলফা। যেহেতু 3 মোল, বিয়োজন করবো কত আলফা? 3 আলফা বিয়োজন করবে। 3 আর যেহেতু 3 মোল, এটা 3 আলফা বিয়োজন করবে। যেহেতু 2 মোল, এটা 2 মোল 2 আলফা পাবে। বুঝতে সবাই? বিক্রিয়ার শুরুতে কিছু না 1 মোল, এর ছিল 3 মোল, আর শুরুতে ছিল 0 মোল। যেহেতু 1 মোল 1 আলফা বিয়োজন করবে, তাহলে সে 3 মোল অবশ্যই 3 আলফা বিয়োজন করবে। যেহেতু 2 মোল আছে, তাহলে 2 মোল পাবে, 2 আলফা পাবে। এই হচ্ছে নিজের মোল হয়ে গেল। এবার কি মোট মোল বের করতে হবে না? মোট মোল মানে কি লিখবো? মোট মোল 1 minus alpha plus 3 minus 3 alpha plus 2 alpha কত হয়? 4 minus 4 minus 2 alpha। একে আবার করা যায় কি? 2 কমন হয়ে যায়, 2 minus alpha। এটা প্রতি ওদের সব বুঝিস? এই আছে কি নিজের মোল, এই হলো নিজের মোল, আর এই হলো মোট মোল। আমরা জানি কি বের করতে সবাই কি বের করতে? আংশিক চাপ। সবাই একবার আংশিক চাপ বের করবে। আংশিক চাপ মনে আছে? মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি? এই নিজের মোল বাই মোট মোল। তাহলে ধরি মোট চাপ, মোট চাপ কত? পি ধরে নেব। তাহলে লিখবো নাইট্রোজেন এর আংশিক চাপ কি দিতে হয়? পি অফ নাইট্রোজেন দিতে হয়। মনে আছে তো? সব জায়গায় থার্ড ব্র্যাকেট দিতে হয়, শুধু কেপি বের করতে গেলে আংশিক চাপ বের করতে হয়, সরি পি দিতে হয়। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ মানে কি? মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। আর মোল ভগ্নাংশ মানে কি? নিজের মোল বাই মোট মোল। নাইট্রোজেনের নিজের মোল কত? 1 minus alpha। মোট মোল কত? 2 into 2 minus alpha। আর মোট চাপ হচ্ছে কত? পি। এই হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। এবার হাইড্রোজেনের আংশিক চাপ। হাইড্রোজেনের এবার আংশিক চাপ পি অফ হাইড্রোজেন। নিজের মোল কত? এই যে 3 into কি লেখা যাবে? 1 minus alpha by 2 into 2 minus alpha। বুঝলি? 3 মানে 3 alpha না লিখে 3 into 1 minus alpha লেখা যাবে না?
আর 2 টু দি পাওয়ার আলফা গুণ এটা কার অ্যামোনিয়া। আমরা জানি কেপি বের করতে গেলে যতগুলো থাকবে ততগুলো কেপি আংশিকটা বের করতে হবে, আর ঘনত্ব কেসি বের করতে গেলে ঘনত্ব বের করতে হবে। তাহলে অ্যামোনিয়া এর আংশিক চাপ পি অফ অ্যামোনিয়া এনে কি হবে নিজের মোল কত টু আলফা, আর মোট মোল কত 2 ইনটু 2 মাইনাস আলফা, আর মোট চাপ হচ্ছে নিজের মোল পাওয়ানো গুণ মোট চাপ, আর মোল পাওয়ানো মানে নিজের মোল বাই মোট মোল। তাহলে আমাদের সবার আংশিক চাপ বের করা শেষ। এবার কেপি বের করব। এবার তোমাদের মনে আছে করে এখন বলেছিলাম কেপি কোন কথা না, বলেছিলাম কে মানে উৎপাদন বিক্রিয়া মোল সংখ্যা পাওয়ারে মোল সংখ্যা সব গুণ আকারে হবে। উৎপাদকে এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া, আর বিক্রিয়ককে এই যে নাইট্রোজেন, আর সব গুণ আকারে বলেছি হাইড্রোজেন, আর মোল সংখ্যা কি পাওয়ারে। শুধু এখানে যদি আমরা পি দিই তাহলে অবশ্যই কি দিতে হবে পি লাগাতে হবে, আর যদি আমরা অন্য কিছু দিতাম তাহলে থার্ড ব্র্যাকেট দিতে গেছি, শুধু এটাই বের দিতে হবে। এবার অ্যামোনিয়া এর আগে আছে পাওয়ার আছে 2 আছে মোল, যে পাওয়ার হয়ে গেল। নাইট্রোজেনের কিছু নেই পাওয়ার দেব না, হাইড্রোজেনের আছে 3 এর পাওয়ার 3। এই আছে কেপি। এবার আমরা মান বসাই দেব। কিভাবে মান বসাই দেব? তোমরা এত সময় যা করছিলাম যে অ্যামোনিয়ার মান পাইছে এটা, তাহলে সেখানে বসাও 2 আলফা পি বাই 2 ইনটু 2 মাইনাস আলফা। কিন্তু তার কি ছিল বলো তো? তার এসিওর আছে বাই বাই কি নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেনের এর করছে তুমি একটু আগে 1 মাইনাস আলফা 2 ইনটু 2 মাইনাস আলফা, আর আছে পি। ঠিক আছে, গুণ হাইড্রোজেনের পাইছে তাই না, আমি কি লিখবো 2 আলফা পি, আর নিচে 2 ইনটু 2 মাইনাস আলফা। ঠিক আছে, কিন্তু এর সাথে কি আছে, এর সাথে কি আছে এই যে 3 আছে। এবং তো শব্দ বুঝি মানে যে মান বসাইছি সেই মানটা আমরা এখানে বসাবো। এবার আমরা ক্যালকুলেশন করি এ স্কয়ার যেহেতু সবার সাথে করতে হবে, তাহলে কি হলো 2 এর রেসিপ্রোকাল হলো কত 4 আলফা স্কয়ার প্লাস হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন 3 minus 3 এর পর হ্যাঁ হাইড্রোজেন 3 minus 3 হবে 3 into 1 minus alpha দিছিলেন না হাইড্রোজেন। হ্যাঁ তো ওইখানে হাইড্রোজেন 3 alpha হবে এই জায়গায় হ্যাঁ ওইখানে এই সাবস্টিটিউশন দিছেন এটা দেবো 3 into 1 minus alpha হ্যাঁ পরে তাই না, আগে তো অ্যান্সার কোনো সমস্যা নেই। এটা বুঝেছো? এখানে আপনার কারণ আমরা এখানে আছে হাইড্রোজেন আছে 3 into 1 minus alpha আছে। এবার কি হয়েছে এই দুটো সমানে গুণ করলে 4 আলফা স্কয়ার পি স্কয়ার, আর 2 এর সাথে কত হবে 4, আর 2 মাইনাস আলফা এর স্কয়ার রেখে দেব। বুঝছো? এবার বাই এবার কত ও এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, তাহলে এই 1 মাইনাস আলফা কি হয়ে মনে হচ্ছে 1 মাইনাস আলফা কি হয়ে গেছে, তাহলে এখানে 1 মাইনাস আলফা আলাদা ছিল গুণ পি ছিল কিন্তু। ঠিক আছে, ব্র্যাকেট লিখে রাখবো 1 মাইনাস আলফা পি আর কত 2 ইনটু 2 মাইনাস আলফা গুণ 3 এর কিউব করে কত হয় 27, আর 1 মাইনাস আলফা এর কিউব, আর 2 এর কিউব করে কত হয় 8, আর থাকবে কত 2 মাইনাস আলফা এর কিউব। তাহলে বি কিউ হ্যাঁ বি কিউ ও এসে পি করবো এর বি কিউ এখানে পি ছিল না, এখানে গুণ পি কিউব। এবং তো সবাই ঠিক আছে। এবার কি করবো উল্টাই দিব, উল্টা পাল্টাই দিব। 4 কাটলাম না, তাহলে দিলেন উপরে শুধু আলফা স্কয়ার পি স্কয়ার বাই 2 মাইনাস আলফা এর হোল স্কয়ার গুণ করব। গুণ করলে এই পাঁচটাগুলো উপরে উঠবে আর এগুলো নিচে আসবে। কত এখানে 8 গুণ 16 উপরে উঠলো, আর 2 মাইনাস আলফা 2 মাইনাস আলফা 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, তাহলে লিখবো 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 বাই, আর এইগুলো কি আসবে নিচে আসবে, তাহলে 27টা আগে নিচে দিয়ে দিলাম। তারপরে 1 মাইনাস 1 সরি এখানে পি নিয়ে আসলে তো
এখানে পিছনে না সরি স্কুলে না 27 আর 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা টু দি পাওয়ার কিউ তাহলে কত হলো 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 আর এই পি আর পি কিউব তাহলে কি পি টু দি পাওয়ার 4 এগুলো তো সবাই ঠিক আছে কিনা এবার আমরা আর ছোট করব মানে কি যত সময় ছোট করা যায় এই বলতে রেখে দিলে তো নাম্বার করতে নাম্বারে এই আরো কাটাকাটি করা যেত না সহজ না আর একটা তো করবা এই পিএস করে এই পিএস কিন্তু কাটা যায় এই পিএস এর আলফা 4 আর 2 এর আলফা এটা কাটা দুটো কাটা যায় তাহলে থাকবে দুটো থাকবে কি শুধু আলফা স্কয়ার আর 16 বা 27 আগে যে আনতে হবে কারণ আমাদের সংখ্যাগুলো আগে আনতে হবে 16 বা 27 আগে আনলাম আর আলফা স্কয়ার থাকলো আর এর সাথে কিছু আছে কিছু থাকলো না থাকলো এই যে 2 মাইনাস আলফা টু দি পাওয়ার স্কয়ার থাকলো তাহলে কি থাকলো 2 মাইনাস আলফা এর স্কয়ার বাই এর থাকে কত 27 নিচে আগে আর আছে কি 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 আর পি স্কয়ার এই গুলো থাকে এগুলো হলো হ্যাঁ কোনটা বলো কোথায় বলো ঠিক আছে তো দেখি না কোথায় একটু ভুল হতেও পারে সমস্যা না তোমরা দেখালে হবে ঠিক আছে আচ্ছা এই উত্তর কি বইয়ের মতো হয়েছে এবার এর ঘ নম্বরে কি দেখো এর ঘ নম্বরে বলছে হ্যাঁ উদ্দীপকের বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার শব্দ সমূহ মানে লাশ সাথীয় যে কথাটা বলেছিলাম তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করো নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এনএইচ কি দিছে ঋণাত্মক উদ্যোগের বিক্রিয়াতে সর্বোচ্চ পাওয়ার শব্দ সমূহ তাই না তাহলে কি করবা লাশ হাতে নীতি লিখবো তাহলে আগে কি করবা আগে লাশ হাতে নীতি লিখতে হবে কিভাবে লিখবা কোনো অনুভূমিক বিক্রিয়া সাম্যাবস্থা থাকা গেলে তার কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা তাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তাহলে সামনের অবস্থায় এমনভাবে পরিবর্তিত হবে যেন ফলাফলকে প্রশমিত করবে আর আগের দিন কি বলেছিলাম যে লাশ হাতে নীতি এই ক্লাসে ভিডিও দেওয়া হয়নি সরি করা হয়েছিল কিন্তু সাউন্ড আসে না তাহলে লাশ হাতে যদি কি হবে বীজগণিত রাশির বিপরীত বীজগণিত রাশির বিপরীত কিভাবে মনে করো প্লাস প্লাস তাহলে হবে হচ্ছে কি মাইনাস বীজগণিত রাশির বিপরীত এবার খেয়াল করো তাহলে এই বিক্রিয়ায় আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার শব্দ একটু ভাবতে দিতে হবে তাপমাত্রা প্রভাব তাপমাত্রা প্রভাব কি করবো খেয়াল করো যেহেতু ডেল এ ঋণাত্মক তার মানে নাকি তাপ উৎপাদনে তাপ হারি তাপ উৎপাদন বলেছিলাম প্লাস থাকলে হয় তাপ উৎপাদন আর এর উল্টো হলে পর তাপ হারি ডেল এ শুধু ঋণাত্মক হলে কি হয় তাপ হারি ডেল এ ঋণাত্মক মানে অবশ্যই তাপ উৎপাদন ঠিক আছে তাপ উৎপাদন মানে তোমার মনে আছে কি আছে প্লাস আছে তাপ উৎপাদন মানে তোমার কাছে কি আছে প্লাস আছে তাহলে আমরা এখানে যদি আবার প্লাস করি তাহলে কি হবে বলতে একটু মাইনাস হবে না কিন্তু তোমার তো করা যাবে না তোমার তো বলেছে কি সর্বোচ্চ উৎপাদ পাইতে গেলে তাহলে অবশ্যই সর্বোচ্চ উৎপাদ পাইতে গেলে মানে এখানে কি করতে হবে প্লাস আছে তোমার আছে কি প্লাস আর পাইতে হবে কি প্লাস তাহলে এখানে কি দিলে প্লাস হবে এখানে মাইনাস বিপরীত যেটা বলছিলাম না বীজগণিত রাশির বিপরীত কাজ হবে আমরা লাশ সাথে লিখতে এখানে মাইনাস দিতে হবে তাপমাত্রা বলুন কি বলবা যে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়া যদি তাপমাত্রা কমানো হয় তাহলে লাশ হাসিনী ও নীতি অনুসারে ফলাফলকে প্রশমিত করার জন্য বিক্রিয়া বদলে যাবে সামনের দিকে অগ্রসর হবে উৎপাদ বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু
কিন্তু নিম্ন তাপমাত্রায় বিক্রিয়ার গতিবেগ আবার হ্রাস পায়। এর জন্য একটা অত্যানুকূল তাপমাত্রা দিতে হবে, এটুকু কথা বলতে হবে। কি বলবা যে সর্বোচ্চ তাপমাত্রার প্রভাব কি হবে, যে আমরা আগে বললাম যে কি করতে হবে, কমাতে হবে। তাহলে দেখবো কি, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে ফলাফলকে প্রশমিত করে দেবো, বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর উৎপাদ বৃদ্ধি পাবে। কিন্তু নিম্ন তাপমাত্রায় বিক্রিয়ার গতিবেগ কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, এই জন্য কি বলতো, এটা অত্যানুকূল তাপমাত্রা কি বলতো। জি, এবার কি করতে হবে, নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া কি করবে, গতিবেগ হ্রাস পায়। এই জন্য একটা অত্যানুকূল তাপমাত্রা দিতে হবে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। এবার তাপমাত্রা প্রভাব, এবার কি চাপের প্রভাব লিখে দিয়েছিলাম। চাপের প্রভাব নির্ভর কার উপর, মোল সংখ্যার উপর। তাপমাত্রা নির্ভর কার উপর, মোল সংখ্যার উপর। এখানে মোল কত বলতো, 2, আর এর মোল কত, 4। অবশ্যই কম আছে না বেশি আছে, কম আছে না, কম আছে মানে তো মাইনাস। ঠিক আছে, আমরা এখানে কি করতে যাচ্ছি, প্লাস। তো এখানে কি করলে প্লাস হবে, প্লাস। আমাদের কি মাইনাস, আমাদের প্লাস। কিন্তু বীজগণিত রাশি বিপরীত করেছি, বীজগণিত রাশি বিপরীত হবে। তাহলে এখানে কি দিতে প্লাস দিতে হবে, চাপ অত বাড়াতে হবে। বলবা যেহেতু উৎপাদন মোট 2 এবং বিক্রিয়ার মোট 4, অর্থাৎ এই বিক্রিয়া যদি চাপ বাড়ানো হয় তাহলে সাথে নিয়মিত অনুসারে ফলাফলকে প্রশমিত করার জন্য বিক্রিয়া সামনের দিকে অগ্রসর। ঠিক আছে, এবার আছে কি ঘনমাত্রার প্রভাব। বলছিলাম ঘনমাত্রা মানে কি, 1 লিটারে কত মোল আছে। উদাহরণ দিচ্ছিলাম, 1 লিটারে 20 মোল আছে, আর 1 লিটারে 10 মোল আছে। তাহলে কোনটা থেকে বেশি উত্তর পাবো, 20 মোল। ওরও যে আয়তন, ওরও আয়তনটা কিন্তু ওর বেশি আছে মোল। তাহলে অবশ্যই ঘনমাত্রার কোনো কারণ নির্ভর করে না। তাই বলছিলাম, তার মানে কি বলবা, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা যত বৃদ্ধি করা হবে উৎপাদন আমরা যত বৃদ্ধি পাবো। ঠিক আছে, হ্যাঁ। এবার ঢাকা মোট 17 আবার চলে যাও। ঢাকা মোট 17। এবার আছে দেখো, এটা উদ্দীপক আছে 1M 50 ml DH4 OH দ্রবণ এত এ দেওয়া আছে আর বি দেওয়া আছে। যেহেতু তোমাদের কাছে সব দেওয়া আছে তাহলে আমি আর ওখানে করলাম না, এ এবং ডি এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে এ হচ্ছে ক্লোরিন, কারণ কি 17 পারমাণবিক 17 কি ক্লোরিন, আর ডি হচ্ছে 7 মানে নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে উদ্দীপকটা কি দেওয়া আছে বলো, 1M আর DH4, ডি মানে 7 না, NH4 OH আমাদের হাইড্রোক্সাইড আর কি আছে 50 ml, তাই না। আর এর দ্রবণ KB মানে ক্ষারের বিয়োজন দ্রবণ, বেস কত 1.8 গুণ -5 KB মানে ক্ষারের বিয়োজন দ্রবণ। এটা কোন পাত্র, পরের পাত্রটা বড় পাত্র 0.001 M আর 15 ml। 15 ml কি এই ক্ষেত্রে এই সেল যেহেতু এই হচ্ছে ক্লোরিন, এই সেল আর কে প্লাস এর মিশ্রণ দ্বিতীয়, আর এটা হচ্ছে কে পাত্র, এটা কি পাত্র, এল পাত্র, তাই তো। আর এখানে কে প্লাস এল মিশ্রণ। বুঝছো, এই আমাদের উদ্দীপকটা। 1 নম্বরটা কি দেখো, কে পাত্রের বিদ্যমান ধনাত্মক মূল্য সরাত্মক, এটা তো এর দ্বারা না, আয়ন সংকলন দ্বিতীয় অধ্যায় আছে। অ্যামোনিয়া শনাক্তকরণ নেসলে দলবদ্ধ করতে হবে, বাদামি নদীকে পড়ে যে অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট নাই। এখানে ঘর নম্বর দাঁড়িয়ে চলে যাবে এবার, যে এম পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করলে, এম পাত্রের দ্রবণে, কোন এম পাত্র, এইটা
এটা কে আর এটা এল আর এটা হচ্ছে কি এম। এই এম পাত্রের দ্রবণে তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন ঘটে কি? ওরা জানে কি হবে এখানে ঘটবে না, ওই যে বাফার দ্রবণ। কারণ কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কি দুর্বল ক্ষার বলেছিল, আর HCl অ্যাসিড। এখন আমাদের যেহেতু বলেছে যে এম পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করলে কোনো দ্রবণের পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটবে কি, তাহলে এম পাত্রটা কি অবস্থায় কি প্রকৃতির আগে দেখতে হবে। এটা অম্লীয় প্রকৃতির নাকি ক্ষারীয় প্রকৃতির, বুঝলেন? মানে এটা আমরা বুঝতে পারছি কিন্তু দেখাইতে হবে। মনে করি কে প্লাসে আমরা জানি কি বাফার তখন কয়টা হয়, দুইটা। হয় অম্লীয় হবে, ক্ষারীয় তুমি তো জানো না যেটা কি বাফার, ঠিক আছে? ক্ষারীয় নাকি অম্লীয়, আমি বুঝতে পারি যেটা ক্ষারীয় বাফার। কারণ কি বলছিলাম যে যে বাফার হওয়া লাগে সেই বাফারের দুর্বলটা হয় অম্লীয়। যদি ক্ষারীয় বাফার হয় তাহলে অবশ্যই দুর্বল ক্ষার হওয়া লাগে আর সবল লবণ হওয়া লাগে। আর যদি অম্লীয় বাফার হয় সবল দুর্বল অম্ল হওয়া লাগবে, সবল খান সবল লবণ। লবণ সবসময় কোনো বাফার দ্রবণে কি ওই কোনো সবল ক্ষার না, কি হবে দুর্বল। ক্ষার। যদি ক্ষারীয় বাফার হয় তাহলে কি হবে দুর্বল ক্ষার, আর যদি অম্লীয় বাফার হয় দুর্বল। আমরা বুঝতে পারতেছি যে আমি বলেও দিয়েছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল আর HCl তার দুর্বল না, তাহলে অবশ্যই এটা কি প্রমাণটা ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, এটা আমরা দেখাই দিই কিভাবে দেখাই দিই এটা কোন প্রকৃতি, আসলে কি অম্লীয় না নাকি ক্ষারীয়। আর এটা করলে কি হবে পরবর্তীতে ওরা আরেক অনেক আছে দেখবা বলবে যে কে প্লাস এর দ্রবণের প্রকৃতি কি হবে, অম্লীয় নাকি ক্ষারীয়। এখন এর আগের দিন শিখে দিয়েছিলাম তোমাদের, তৃতীয়তে পরে এসে এই জন্য ভুল ভালো বুঝবা যে আয়তন আর ঘনমাত্রা গুণ করলে কত হয়, আয়তন হয় আর ঘনমাত্রা 1 হয়। তোমাদের করেছিল কি ছিল নিয়ে আসে এরকম তো মনে মনে পড়ে কথা বলতো ভি মিলিলিটার, হ্যাঁ পাইছি হ্যাঁ ভি মিলিলিটার আর এস এ মানে ঘনমাত্রা, এই দুটো এক্স। এখন কি লিখবো সমতুল্য কি করবো, এই ভি এম এল আর কি এস এম গুণ করবো, গুণ করলে কি হবে মিলিলিটার হয় আর ঘনমাত্রা 1 এম। তাহলে কোনো জিনিসের আয়তন আর ঘনমাত্রাকে গুণ করলে কি হবে আয়তন হয় আর ঘনমাত্রা 1 হয়, মানে ঘনমাত্রা 1 করার নিয়ম, ঘনমাত্রা 1 করার নিয়ম শিখেছিল। তাহলে এর ঘনমাত্রা কত 1, এর ঘনমাত্রা কেমন আছে নেই, ঠিক আছে? এই ঘনমাত্রা 1 করার নিয়ম কিভাবে 1 আমরা করব, যেহেতু এর 1 আছে এটা করা লাগবে, ঠিক আছে? এখন এটা করবো আমরা, তারপর করবো তারপর করবো এটা খেয়াল করো মানে কি এর কত লিটার 50 লিটার, এটা আয়তন তাহলে কি লিখবো এখানে আয়তন 50 ml, কত ঘনমাত্রা 1 m, তাহলে কি লিখবো 5 1.0 মোল লিখছেন এখানে করবো এখানে। ও সরি 50 ml 1 m। x বলতে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সমতুল্য কত আমি বলেছি এই আয়তন আর ঘনমাত্রা মানে এই ভি আর এস গুণ করেছি, এটা কি লিখবো 50 গুণ কত আর, তাহলে এটা কি হয়ে দেখো মিলিলিটার, ঘনমাত্রা কত হবে 1। এই বলছি যে কোনো পদার্থের আয়তন আর ঘনমাত্রা গুণ করলে কি হয়ে যায় আয়তন আর ঘনমাত্রা 1 করে নিতে হবে, যেহেতু 1 ছিল যেহেতু করা লাগতো, তারপরে মানে কিভাবে করতে হয় তাই প্রসেসটা দেখা। তাহলে এখানে কত হবে 50 মিলিলিটার পার। এবার এটাও আমরা কি করবো ঘনমাত্রা 1 করে নিব, তাহলে কি লিখবো 15 ml 0.001 m HCl সমতুল্য কত 15 গুণ 0.001, এটা তখন কি হয়ে যাবে আয়তন হয়ে যাবে।
এখন এটা এমএল দিচ্ছি কারণ এখানে এমএল আছে তো এখানে লিটার তাহলে কি এমএল দিব নাকি লিটার দিব তাহলে কি হবে 1 এটা কত হলো এখানে 0.015 1 2 3 0 1 5 ml আর ঠিক আছে এটা কেন বললাম কারণ এর ঘনমাত্রা কত 1 এর ঘনমাত্রা কত তাহলে উভয় পক্ষ থেকে 1 ঘনমাত্রা 1 করে নিয়েছি কি এই যে কেন বললাম কারণ আমরা হিসাব করতে পারবো কারণ কি উভয় ঘনমাত্রা 1 উভয় ঘনমাত্রা আমরা বাদ দিয়ে হিসাব করতে পারবো তখন মানে কিভাবে হিসাব করবো যদি কি হিসাব করবো আয়তন হিসাব করবো কিন্তু ঘনমাত্রা সমান হয়ে আছে তাহলে হিসাব করবো কি দিয়ে আয়তন এই জন্য কিন্তু ঘনমাত্রা সবার 1 করে নেওয়া এই জন্য তাহলে আমাদের এই লেখা শেষ এবার এখানে কি কি যে এবং এই মানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এসেছে বিক্রিয়া করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কি HCl কি হবে NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস আর এর ব্যবহার কথা দেখো সবটা করে সবটা আছে ওটা তবে NH4 এখানে হাইড্রোজেন দুইটা এখানে হাইড্রোজেন দুইটা এবং অক্সিজেন একটা সব ঠিক ঠিক আছে এবার দেখো যেহেতু বলেছি আমরা ঘনমাত্রা সমান করে নিচ্ছি উভয় পক্ষে ঘনমাত্রা বাদ দিয়ে কাজ করতে পারবো কারণ উভয় ঘনমাত্রা কি সমান অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আয়তন পাইছিল কত তুমি 50 তাহলে আমরা জানি আগে যেটা এর 1 মোল ছিল এর 1 মোল ছিল এর আয়তন এর 0 ছিল 0 ছিল যেহেতু আমরা মোল নিয়ে কাজ করতেছি এখন কি নিয়ে কাজ করতেছি আয়তন এবং এর আয়তনটাও আমরা যখন বের করে দিয়েছি ওই তুলনায় আয়তন কত ছিল 50 ছিল বের করে দিয়েছিল ওই কত ছিল এখানে 50 এমন এই সেল কত করে ছিল 0.015 আর এখানে কত 0 এখানে কত 0 ঠিক আছে কারণ কি ব্যক্তিটা শুরু থেকে এখন তো এটা বড় বিয়োজন হয়েছে নাকি এবার আগে ধরেছিলাম আলফা করলে বিয়োজন হয় এখানে আলফা মনে করো এই দিকটা যখন নির্দিষ্ট মান দিয়েছিল অবশ্যই নির্দিষ্ট করতে হবে এই দিকটা সর্বোচ্চ কত বিয়োজন হতে পারবে এই 0.015 কারণ কি এর আছে কত 0.015 এটা শেষ হয়ে গেলে এর 50 থেকে লাভ হবে নির্ভর করে কার উপর যা সব থেকে অবশ্যই এর থাকলো কত 50 থেকে বিয়োজন কত এই পর্যন্ত বেতন হতে পারবে 0.015 এর কত হবে 0 হবে যেহেতু এর 1 মোল সে পাবে কত 0.015 ml পাবে এও কত হবে 0.015 ml পাবে যদি মিশ্রণের পরিস্থিতি কি ক্ষারীয় এটা বুঝলি হ্যাঁ কেমন করে করতে হবে বুঝা গেছে কি করবা আগে বিক্রয়টা করে নিলাম করার পরে কি করব শুধু আমরা ঘনমাত্রা 1 করে নিতে হবে কিভাবে করে নিতে হবে আয়তন আর ঘনমাত্রা গুণ করলে কি হয়ে যাবে আয়তন আর ঘনমাত্রা কত করে এই মান বসাই দিই তাহলে এখানে পুরো সিস্টেম এর 50 আছে এর কত আছে তাহলে আপনারা সর্বনিম্ন যে সেই মূল্য বের করতে হবে কারণ ওইটা শেষ হয়ে গেলে তো বেশি থেকে লাভ হবে ঠিক আছে যদি বেশি থেকে খান লবণ পদ্ধতি দেখি এবার ক্ষারীয় পদ্ধতি যদি হয় এবং সেটা কি দুইটাও খারাপ লবণ সেটা কি ক্ষারীয় ব্যাপারের ক্রিয়া কৌশল বলতে হবে এর আগের দিন যে আমরা ক্লাসটা করলাম ক্ষারীয় ব্যাপারের ক্রিয়া কৌশল সেটা কি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি বলবা কে এবং এর এটা কি বলবা ক্ষারীয় ব্যাপার এবার আমরা ক্ষারীয় ব্যাপারে ক্রিয়া কৌশল কি করতে হয় NH4 প্লাস OH এবং বলেছিলাম ওই ক্ষারের সবল লবণিক হবে সেটা কি সেটা না এই হচ্ছে ক্ষারীয় ব্যাপার বলা হয় তাই না এবার ক্ষারীয় ব্যাপার কি করতে হবে একবার অম্লযোগ করতে হবে একবার ক্ষার যোগ করতে হবে তাহলে প্রথমে আমরা অম্লযোগ করব অময়লা ওটা করছি সব করছি যদি মোটামুটি বলে দেবো অম্ল সংযোগ কি করবো আগের মতো যেহেতু NH4 একটি দুর্বল ক্ষার বিদায় আংশিকভাবে আয়নিত হয় এবং কিছু অবিয়োজিত থেকে যায়
এখন এই দ্রবণে যদি কি যুক্ত করবো অপারেশন করে হাইড্রোজেন আয়ন যুক্ত করা হয়, তাহলে হাইড্রোজেন আয়ন যুক্ত করলে দ্রবণে বিক্রিয়া কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে বৃদ্ধ তড়িৎ বিশ্লেষণ কি করতে পারে? পানি উৎপন্ন করে। তাহলে দ্রবণে কার ঘাটতি পড়ে গেছে? ক্ষারের ঘাটতি পড়ে গেছে। কারণ কি এই তার সাথে যদি এর সাথে বিক্রিয়া করে চলে গেছে, অবশ্যই দ্রবণে ক্ষার ঘাটতি পড়ে গেছে, মানে পিএইচ তো কম বেশি হয়ে যাবে। তাহলে কি করবে? এই ঘাটতি পূরণের জন্য এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ কি বীজ দিতে হয়েছিল? এটা কি আবার বীজ দিতে হবে। বীজ দিতে হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার উৎপন্ন করবে। করলে কি হবে? পিএইচ স্থির থাকবে। এবার কি করবে? এই জন্য ক্ষার যুক্ত করবে। এই জন্য যদি ক্ষার যুক্ত করি, যদি ওই আয়ন দ্রবণে বীজ কার সাথে বিক্রিয়া করবে? এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তাহলে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তাহলে এইভাবে পিএইচ কি হবে? স্থির থাকবে। তাই বলছে যে এই দ্রবণের সামান্য গেল কই পরিবর্তন করে, মানে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচে কোনো পরিবর্তন ঘটবে না। হ্যাঁ, যদি এরকম বলে আমরা কি আগে করে নিব? হ্যাঁ, এটা করে দিতে হবে। এই যে বিক্রিয়াটা মানে আগে করতে হবে। আগে বুঝবো যে কোনটা ক্ষারীয় কখন লবণীয়। কারণ তো তোমাদের জানো না যে অম্লীয় এটাকে অম্লীয় নাকি ক্ষারীয়, কোনটা দিবা কিরে কৌশল। আচ্ছা, এবার একটু অন্যতে লাগবে। রাজশাহী 17 যেটা আছে সেটা দেখো, ওই যে 50 ml আছে। হ্যাঁ, এটা তো অম্লীয় কখন। দেখো রাজশাহী বোর্ড 17 দাও, দিয়ে দেখো প্রথম 1 দ্রবণ, 2 নম্বর, 3 নম্বর দ্রবণ 50 ml। প্রথম দ্রবণ আছে কি 50 ml, আর আছে কি 0.1 m, 0.1 m ইথানে গেছি CH3COOH, আর আছে কি 15 ml 0.2 m সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আর আছে 15 ml 0.2 m সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা পাত্র আছে, হ্যাঁ আজ নাই, ওটাও রাজশাহী বোর্ড 2017। একটা আছে। আচ্ছা, আর এদের থেকে তো 3টে প্রশ্ন আসে। এটা আছে। তো আগে বোর্ডগুলো দুটো আসছে তো একটা আছে। আর এটা 1 নম্বর পাত্র, এটা আছে 2 নম্বর পাত্র, আর এখানে কি 1 গ্লাস এটা খেয়াল করো, এই দেওয়া আছে 2 নম্বর। এবার এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017। এবার দেখো 2 নম্বর বলি, 2 নম্বর প্রশ্ন বলেছে 2 নম্বর দ্রবণের পিএইচ হিসাব করো। দেখো এই ক্লাসটা আমার আপনাকে দেওয়া, 2 নম্বর দ্রবণের পিএইচ হিসাব করো। পিএইচ কার বলেছিলাম? অ্যাসিডের না ক্ষারের? অ্যাসিডের। আর পিওইচ ক্ষারের। কিন্তু এটা অ্যাসিড না ক্ষার? ক্ষার। কিন্তু ডিরেক্ট ক্লিয়ার করা যাবে না, পিএইচ বের করা যাবে না, এর বের করতে হবে কি পিওইচ। ঠিক আছে, এবার তাহলে আগে লিখবো পিওএইচ, কারণ এটা ক্ষার, ক্ষারের ডিরেক্ট পিএইচ বের করা যায় না। পিওএইচ সূত্র মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। এখানে বলেছিলাম এই হাইড্রোক্সিল আয়ন যদি দুর্বল হয় তাহলে আলফা সি হবে, তাই না? আর যদি দুর্বল না হয় সি হতে পারে, 2C হতে পারে, 3C হতে পারে। এটা নির্ভর করে কয়টা হাইড্রোক্সি আছে আর ওর কয়টা হাইড্রোজেন আছে। যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজন করলে একটা হাইড্রোক্সিল পাওয়া যায়, একই পিএইচ সব একই হবে যদি সবল হয়, মানে C, 2C, 3C এগুলো হতে পারে। কিন্তু দুর্বল, এবার দুর্বল ছিল বলেছিলাম হয় KB দেওয়া থাকবে নতুবা আলফা দেওয়া থাকবে, যে কোনো দুটো দেওয়া থাকবে। যদি কিছু নেই তাহলে অবশ্যই এটা বুঝতে হবে কি সবল না দুর্বল? সবল। এবং কয়টা হাইড্রোক্সিল আছে? একটা। অবশ্যই এর ঘনমাত্রা শুধুমাত্র C হবে, তার মানে এই 2.2 এর মতো। এই দিকটা দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো এটা বিয়োজন করলে কি উৎপন্ন হয় বলো তো? সোডিয়াম আয়ন আর কি হাইড্রোক্সিল আয়ন, তাই না? এদের কয় মোল? 1 মোল। কত পাবে? এই 0.2 পাবে। হাইড্রোক্সিল কত পাবে? 0.2 পাবে। এরকম ভাবে করতে হবে, কারণ আমরা জানি যে 0.2 কার কি সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণটা সম্পূর্ণ সোডিয়াম হাইড্রোক্সাইড না। এবারে বেজন করে সোডিয়াম হাইড্রোক্সাইড এর কয় মোল? 1 মোল। এর কয় মোল?
তাহলে অবশ্যই এর 1 মনে যদি 0.2 এর 0.2 পাবে, যদি এর 2 মনে 0.2 গুণ 2 দিতাম, তাহলে এটা দেখবা মাইনাস লগ অফ 0.2 কত হয় 0.699 0.699, তাই তো? 0.699 করে সূত্র লাগা যায়। এবার যেহেতু আমাদের পিএইচ বের করতে বলছে, এবার আমাদের এই পিএইচ স্কেল যোগ করলে হয় কত? 14 হয়। যে পিএইচ আর পিওএইচ করলে আমরা কত? 14। তাহলে পিএইচ কত লিখবা? 14 মাইনাস 0.69, বুঝছো? এটা হচ্ছে 2 নম্বর পত্রের পিএইচ গণনা করলাম। এটা করে যাও, এটা করে যাও, হয়ে গেছে। ঘ নম্বর যে 3 নম্বর পত্র দ্রবণে অল্প পরিমাণ এইচ আর অল্প পরিমাণ ওয়েট যখন সত্য দ্রবণে পিএইচ পরিবর্তন হয় না। মানে আমরা আগে জানতে, আমাদের কি পরিবর্তন হয় না কোন বাফারে? অম্লীয় বাফারে হয় না, ক্ষারীয় বাফারে। আমরা জানি না এটা কোন বাফার, আমরা জানি যে অম্লীয় বাফার হবেই। কারণ কি এটা দুর্বল নাকি এটা দুর্বল? দুর্বল। তো অবশ্যই বাফার হতে গেলে সেটা দুর্বল হতে হবে, কিন্তু ওটা আমার দেখাতে হবে যেটা অম্লীয় নাকি ক্ষারীয়। তো আগের মতো দেখুন দেখাতে হবে কিভাবে কোনটা অম্লীয় না ক্ষারীয়। দেখো তো ঘনমাত্রা সমান আছে কিনা, তাহলে সমান করে নিতে হবে। যদি সমান থাকে তাহলে তো করা লাগলোই না, কারণ আমরা ঘনমাত্রা 1 করি কিসের জন্য? ঘনমাত্রা বাদ দিতে দেয়। এর ঘনমাত্রা সমান করবো কিভাবে? এর আয়তন আর ঘনমাত্রা গুণ করলে হয় আয়তন আর ঘনমাত্রা 1 হয়। তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে কত? 50 ml 1 m খুবই ব্যস্ত 1 m CH3 COOH সমতুল্য কত রাখবো? এই 50 গুণ 0.8 আর এটা মিলিটার ঘনমাত্রা কত হয়? 1 m। ঠিক আছে তো? এবার কত হয় দাদা? এটা বললে 5 মিলিটার 1 m। ঠিক একইভাবে কোন ঘনমাত্রা আমরা বের করবো, সরি ওই 1 তৈরি ঘনমাত্রা, তাহলে কি লিখবা? 15 ml 2 m সোডিয়াম হাইড্রোক্সাইড সমতুল্য কি করতে হবে? আয়তন আর ঘনমাত্রা গুণ করলে হয় আয়তন আর ঘনমাত্রা হয় 1। তাহলে 15 গুণ 0.2 এটা হবে ml আর ঘনমাত্রা হয় 1 m। তাহলে কত হয়? 15 3 ml আর 1 m। যেহেতু উভয় ঘনমাত্রা সমান করে নিছি, তাহলে উভয় পক্ষ থেকে ঘনমাত্রা বাদ দিয়ে আমরা হিসাব করতে পারবো। কি হিসাব করবো? আয়তন 3 ml আর হচ্ছে 5 ml। এবার বিক্রিয়াটি করব। এবার বিক্রিয়াটা আমরা সব দাও। এই বিক্রিয়াটা কি ছিল? ইথাইল CH3 ছিল হলো H প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি যে এসিড এবং ক্ষারীয় লবণ উৎপাদন উৎপন্ন হবে। আমরা জানি এটা মিলে প্লাস, এটা জানি কি মাইনাস, আর এটা জানি কি প্লাস, এটা জানি কি মাইনাস। তো অবশ্যই এই প্লাস এই মাইনাসে যুক্ত হবে, আর এই মাইনাস এই প্লাসে যুক্ত হবে। এটা কি উৎপন্ন হবে? CH3COOH প্লাস এটা তো সমাধান থাকে, করে দেখো সমাধান আছে। যেহেতু আমরা কি করবো? ঘনমাত্রা সমান করবো, ঘনমাত্রা বাদ দিয়ে আয়তন নিয়ে কাজ করবো। এখানে এর আয়তন কত পেয়েছিলাম? 5 ml। এর কত পেয়েছিলাম? 3 ml। এর কত? 0। এর কত? 0। কারণ বিক্রিয়ার শুরুতে। এবার সর্বোচ্চ কত বিয়োগ করতে পারবে? 3 পর্যন্ত। 3 বিয়োগ হয়ে গেলে এর 3 চলে যাবে, ঠিক আছে? কিন্তু 5 বিয়োগ করতে পারবে না, কারণ 5 কি আছে নাকি? 5 নাই। তাহলে কি লিখবা? 5 থেকে 3 পর্যন্ত বিয়োগ করতে পারবে। এর কত হলে 0 হয়ে গেল। যেহেতু এর 1 পর্যন্ত কত হবে? 3 ml। এবার 1 পর্যন্ত কত হবে? 3 ml হবে। যদি এর 2 পর্যন্ত 6 ml তাহলে বুঝলেন? এই যে বেশি আছে কি? 2 ml বেশি আছে। তাহলে অবশ্যই বিচ্ছিন্ন করতে কি? অম্লীয়। অম্লীয় হলে অম্লীয় বাফারে ক্রিয়া কৌশল দেখাতে হবে আমাদের। তো অম্লীয় বাফারে ক্রিয়া কৌশল কিভাবে দিতে হবে? অম্লীয় বাফারে ক্রিয়া কৌশল আগে দেখে নিতে হবে যে CH3 COOH এটা বিয়োজন করলে হয় CH3 COOH আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন, আর এই এর লবণ এটা বড় এটা কি বলা হয়? অম্লীয় বাফার। এর আগের মতো করতে হবে যে যেহেতু এটা দুর্বল অ্যাসিড কি হয়? আংশিক মাত্রায় বিয়োজিত হয় এবং কিছু অবৈধ থেকে যায়। এই দুর্বলের আগের যে ক্লাসটা করেছি ওই ক্লাসটা বুঝে লিখে দিয়েছি, এটা হুবহু কপি করে নিয়েছি।
পারবেন? আর আজকে থাক কেন? আজকে থাক ওই কাছে না আচ্ছা, অফ করে।